অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আসছে জঙ্গিরা, জড়িয়ে পড়ছে একই অপরাধে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মামলার দুর্বলতার কথা বললেও মানতে নারাজ পুলিশ। বিভিন্ন কারণে তারা জামিন পেয়েছে, সেটা হলো যে মামলার দুর্বলতা ছিল, এজাহারের দুর্বলতা ছিল, চার্জশিটের দুর্বলতা ছিল। আমি মনে করি যে এই জঙ্গিদের বেলায় আইন সংশোধন করা উচিত। বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। জামিন হওয়ার পেছনে প্রসিকিউশনের আইনজীবী ও পুলিশ উভয়েরই দায় রয়েছে বলছেন আইন বিশেষজ্ঞরা। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ক্রিমিনাল মামলায় যেগুলো ইউজ করা হয়, সেই জিনিসগুলো রাষ্ট্রপক্ষ যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, যত ভালো আইনজীবী হোক সে খুব বেশি সেভ করতে পারবে না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুমায় খুতবার বয়ানে অনেক মসজিদে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আলেম ওলামাদের। খতিব ও ইমামদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চার অভাবেই বিপথে যাচ্ছে তরুণরা, অভিমত সাবেক ছাত্রনেতাদের। বাজারমুখী শিক্ষা থেকে বেরিয়ে আসার তাগিদ শিক্ষাবিদদের। জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ, টেকসই উন্নয়ন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। তথ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। রাজধানীর মহাখালীর তালতলায় ঝিলে পড়ে নিখোঁজ 6 বছর বয়সী শিশুর মৃতদেহ 19 ঘণ্টা পর উদ্ধার, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এবং অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত থেরেসা মে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া। বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে অভিমত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হলেও নির্দিষ্ট সময় পর জামিনে বের হয়ে আসছে অধিকাংশ জঙ্গি। জামিন নিয়ে তাদের বেশিরভাগই থাকছে পলাতক, কেউ কেউ নতুন করে গ্রেপ্তার হচ্ছে একই অপরাধে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ত্রুটিপূর্ণ অভিযোগপত্র, মামলার এজাহারে নাম না থাকা, সময়মতো সাক্ষী না আসা সহ বিভিন্ন কারণে জামিন পায় জঙ্গিরা। তবে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, জঙ্গিবাদের ক্ষেত্রে প্রয়োজনে আইন সংশোধন করে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন রহিত করা উচিত। আর ফৌজদারি আইনজীবীরা বলছেন, জঙ্গিদের জামিন পাওয়ার পেছনে প্রসিকিউশনের আইনজীবী এবং পুলিশ উভয়েরই দায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টায় জড়িত অভিযোগে 2012 সালে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিয়ান, কামাল হোসেন সর্দার, কাউসার হোসেন ও কামাল উদ্দিনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দেয় তারা, কিন্তু পরের বছরই বের হয়ে যায় জামিনে। 2015 সালে ব্লগার নীলাদ্রি হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আবারও গ্রেফতার হয় নাহিয়ান সহ 3 জন, কিন্তু কামাল উদ্দিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হিসেব মতে চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছে 500-র বেশি জঙ্গি সদস্য। এর মধ্যে 2013 সালে রাজধানীর গোপীবাগে কথিত পীরের বাসায় ঢুকে 6 জনকে হত্যার অভিযোগে গ্রেফতার 3 জেএমবি সদস্য জামিন পায় 26 এপ্রিল ও 14 জুন। 2014 সালে গ্রেফতার 2 জঙ্গি সদস্য সামিউন ও ইয়াহিয়া জামিন পায় 16 জানুয়ারি। হামজা ব্রিগেডের 3 সদস্য জামিন পায় 7 মে, 7 জুন ও 20 জুন। 4 মে কারাগার থেকে বেরিয়ে যায় জেএমবি সদস্য আবু হাফিজ। হিজবুত তাহরিরের 3 জন জামিন পায় 20 এপ্রিল। পাবনার হুজি সদস্য আব্দুল্লাহ আল মামুন জামিনে বের হয়ে যায় 13 এপ্রিল। একই দলের আরেক সদস্য আবুল কালাম মুক্তি পায় 20 এপ্রিল। বিভিন্ন কারণে তারা জামিন পেয়েছে, সেটা হলো যে মামলার দুর্বলতা ছিল, এজাহারের দুর্বলতা ছিল, চার্জশিটের দুর্বলতা ছিল। পুলিশ কিন্তু একটা রোল প্লে করে, একটা পার্ট প্লে করে আর একটা পার্ট প্লে করে জুডিশিয়ারি। কিন্তু এখন কোনো মামলা কোনো জঙ্গি মামলার জামিন হয় না। আমি মনে করি যে এই জঙ্গিদের বেলায় আইন সংশোধন করা উচিত। বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তবে ফৌজদারি আইনজীবীরা বলছেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের মধ্যে সমন্বয়হীনতা, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যথাযথ তৎপরতা না থাকায় জঙ্গি কিংবা উগ্রবাদীদের জামিন পাওয়ার প্রধান কারণ। ভুয়া জামিননামা দিয়েও বের হয়ে গেছে, কেউ না কেউ তো এই কাজটা করেছে যারা কোর্টের সাথে সংশ্লিষ্ট। ডকুমেন্টারি এভিডেন্স এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ক্রিমিনাল মামলায় যেগুলো ইউজ করা হয়, সেই জিনিসগুলো রাষ্ট্রপক্ষ যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, আসামি পক্ষের আইনজীবী যত ভালো আইনজীবী হোক সে
খুব বেশি সেভ করতে পারবে না। তিনি আরো বলেন, আসামির সাজা নিশ্চিত করা কিংবা খালাস পাওয়ার ব্যাপার নয়, রাষ্ট্রপক্ষ কিংবা আসামি পক্ষ উভয় আইনজীবীরই কাজ করা উচিত সত্য উদ্ঘাটনের জন্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। জুমার নামাজে খুতবার বয়ানে ইসলামিক অনুশাসন এবং ধর্মীয় দিক নির্দেশনা তুলে ধরার কথা থাকলেও কোনো কোনো মসজিদের বয়ানে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আলেম ওলামারা। সম্প্রতি সরকারের পক্ষ থেকে বয়ানের ওপর নজরদারির কথা বলা হলেও খতিব ও ইমামদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ সমাজবিজ্ঞানীদের। অবশ্য জুমার বয়ানে ইসলামের জঙ্গিবাদ বিরোধী অবস্থান প্রচারের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দেশের প্রতিটি মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে খুতবা পাঠ ও বয়ান দেন মসজিদের ইমাম কিংবা খতিব। খুতবার আগে বয়ানে সমাজের প্রচলিত যে কোনো বিষয়ের উপর ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয় মুসল্লিদের। কিন্তু কিছু কিছু মসজিদে জুমার বয়ানে ব্যক্তিগত ও রাজনৈতিক মতাদর্শ প্রচারের অভিযোগ দীর্ঘদিনের। মূলত সরকারের তদারকি না থাকায় তারা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ আলেম ওলামাদের। খুতবা যেটা দেওয়া হয় সেটা তো কোরআনের আয়াত বলা হয়, হাদিসের রেফারেন্স দেওয়া হয়। বাংলা বক্তব্য যেটা দেয়, যেটাকে আমরা নসিহাত বলি, উপদেশ বলি, এটার মধ্যে কেউ হয়তো এমন কথা বলেও দিতে পারে যেরকম ভাবে হয়তো মানুষের অকল্যাণ হয়, দেশের ক্ষতি হয়। অনেক মসজিদের মধ্যে এমন এমন ইমাম আছে, এমন এমন খতিব আছে যারা মানে এই যে জঙ্গিবাদকে পরোক্ষ বা তারা উস্কে দিচ্ছেন স্লোলি, যেটা মানে সাধারণ মানুষ বুঝতে পারছে না। জঙ্গি বা জঙ্গির মদতদাতা যারা বা এই বিষয়ে উস্কানির কোনো বিষয় বললে ইমাম সমিতির মাধ্যমে মসজিদগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে একটা মেসেজের মাধ্যমে করে দিতে পারে। এদিকে গুলশান ও শোলাকিয়া সহ সাম্প্রতিক সময়ে দেশে ঘটা সন্ত্রাসী হামলার পর জুমার নামাজের বয়ানে নজরদারির কথা জানায় সরকার। তবে সমাজ বিশ্লেষকরা বলছেন, নজরদারির পাশাপাশি এসব বয়ানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বক্তব্য তুলে ধরা দরকার। ইসলামের নামে যদি অন্যায়ভাবে জিহাদ করা হয়, শুধু কোনো ব্যক্তিকে হত্যা করা হয় না, সমস্ত মানব জাতিকে হত্যা করা হয়। তো যার ধর্ম প্রচার করছেন তারা জনগণকে ইসলামের যে আসল শিক্ষা সেগুলো স্পষ্টভাবে তাদেরকে জানাতে হবে। অবশ্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জানালেন, বিষয়টি সময় সাপেক্ষ হলেও প্রাথমিকভাবে কাজ শুরু করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ওই ধরনের খুতবা বা বয়ান যেন না করেন, এটার একটু মনিটরিং বা তদারকি করার জন্য ইসলামিক ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং ঢাকার মধ্যে মুরব্বিয়ান কারাম যিনিরা আছেন ওনাদেরকে নিয়ে খুতবা রচনা করে থাকি। দেশের মসজিদে এক কপি আমরা পাঠিয়ে দিব এবং গ্রামে গঞ্জে দেশের বিভিন্ন মসজিদের উলামা একরামকে ওনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা এই খুতবাটা দেখুন, এটা পড়ুন। সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে দেশে ছোট বড় মিলিয়ে 3 লাখেরও বেশি মসজিদ রয়েছে। সময় সংবাদ, ঢাকা। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের সব আন্দোলন সহ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে এদেশের তরুণরা, কিন্তু গেল 2 দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার অভাবে তরুণরা হয়েছে মূলধারার রাজনীতি বিমুখ। সাবেক ছাত্র নেতারা মনে করেন, এর সুযোগ নিয়েই তরুণদের ভুল পথে পরিচালিত করছে দেশবিরোধীরা। শিক্ষাবিদরা বলছেন, বাজারমুখী শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে শিক্ষাঙ্গনগুলোতে তরুণদের নেতৃত্ব বিকাশের পরিবেশ সৃষ্টি করার সময় এখনই। 1 জুলাই রাজধানীর গুলশান কূটনৈতিক পাড়া। কম বয়সী তরুণদের নৃশংসতায় হতবাক পুরো বাংলাদেশ। জানা যায় এরা সবাই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বেরিয়ে আসতে থাকে আরো ভয়াবহ সব তথ্য। দীর্ঘ হতে থাকে শিক্ষিত নিখোঁজ তরুণদের তালিকা। শিক্ষাবিদরা মনে করেন, আদর্শহীন, নেতৃত্বহীন, নৈতিকতা বিবর্জিত রাজনীতির চর্চা ক্রমেই মূলধারার রাজনীতি বিমুখ করেছে ছাত্রদের। সাবেক ছাত্রনেতারাও বলছেন, গত 2 দশকে ছাত্র রাজনীতি সহ সার্বিক রাজনীতিতে নৈতিকতার যে ধস নেমেছে তারই সুযোগ নিয়েছে ষড়যন্ত্রকারীরা। তরুণদের বয়সটা কিন্তু, তোমাদের বয়সটা হচ্ছে এমনই যে একটা ভালো কিছু যদি করার উৎসাহ দেয়া যায়, ভালো কিছু করবে। মন্দের দিকে ধাবিত করলে মন্দটাই করবে, কারণ কিছু করার জন্য এই বয়সের ছেলেমেয়েরা তৈরি থাকে। আমরা কি তাদের সামনে সেই উদাহরণ সৃষ্টি করতে পারছি? ছাত্র সমাজের মধ্যে যে বিভিন্ন আদর্শের যে চর্চা, সেই আদর্শের চর্চাটা অনেকাংশে কমে গিয়েছে। ছাত্ররা ভোগবিলাসে মত্ত হচ্ছে, ছাত্ররা নগদ কিছু অর্জন করতে চায়। আমাদের ছাত্রদের অনেক প্রতিষ্ঠানে কিছু কিছু কর্মকাণ্ড থেকে খালি করা হয়েছে তাদের মাথাকে। একটি ছেলে
তারুণ্যের প্রতি, সে তো প্রতি মুহূর্তে কিছু না কিছু নিতে চাবে, নতুন কিছু করতে চাবে। তখন যেটি তার কাছে এসেছে সেটি গ্রহণ করেছে, সেটি চরম পর্যায়ে গিয়েছে। তরুণদের বিপথগামিতা রোধে ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনার বিকল্প নেই বলে মনে করেন সাবেক ছাত্রনেতা ও শিক্ষাবিদ। সে যদি তার মূল ধারায় যুক্ত থাকে কখনোই এই জঙ্গিবাদ এবং সন্ত্রাস হতে পারে না। এখন সবগুলি দলকে একটা সদিচ্ছার জায়গাতে আসতে হবে যে আমরা ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় প্রত্যাবর্তনের জন্য তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমরা বাদ দিতে হবে, আর তাদেরকে ছেড়ে দিতে হবে মেধার কাছে, জ্ঞানের কাছে, মননের কাছে। তারা মনে করেন বাজারমুখী শিক্ষা আর সার্টিফিকেট নির্ভর শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে মানবিক মূল্যবোধ বিকাশী হওয়া উচিত শিক্ষার লক্ষ্য। আর এজন্য তরুণদের নেতৃত্বে সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ, টেকসই উন্নয়ন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। অন্যদিকে জঙ্গিবাদ দমনে গণমাধ্যমের ভূমিকার পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। সাইবার অপরাধ এবং সন্ত্রাস মোকাবেলায় এবং গণতন্ত্রকে রক্ষায় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমরা আমেরিকা এবং বাংলাদেশ আলোচনা করেছি এবং আমেরিকার মাননীয় রাষ্ট্রদূত বার্নিকাট উনি বলেছেন যে আমরা এই চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র এবং বাংলাদেশ এবং আমেরিকা এই চারটি বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় জঙ্গিবাদ ও পরিবেশ বিপর্যয় নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা ও এর স্বাধীনতা নিয়ে কথা বলেছি আমরা। সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেছেন ইউজিসির একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে যাচ্ছি তার কাছে। রাশেদ। রাজু, প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে যে ইউজিসি যে তদন্তকারী প্রতিনিধি দলটি এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসেছেন, তারা ভিতরে অবস্থান করছেন এবং আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে যতদূর জানতে পেরেছি তারা কিন্তু আসলে যে বিষয়গুলো নিয়ে তদন্ত করতে এসেছেন মূলত 4টি বিষয় হলেও কিন্তু তারা কিন্তু আসলে মূলত দেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বোঝা যায় যে তারা আসলে মূলত মূল ফোকাসটা করছেন আসলে যে জঙ্গি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। এবং এরই প্রেক্ষিতে আমরা এখন যতদূর জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে প্রতিনিধি দলটি তদন্তে এসেছেন তারা কিন্তু আসলে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে যতজন শিক্ষক আছে সবগুলো শিক্ষকের সব শিক্ষকের একটি পূর্ণাঙ্গ ডাটা তাদের কাছে চেয়েছেন এবং সেই ডাটার ভিত্তিতে তারা তাদের পরবর্তী যে তদন্ত কাজ পরিচালনা করবে। এবং এছাড়াও কিন্তু তদন্ত দল এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিভিন্ন অনিয়ম, ভর্তি অনিয়ম এবং জমি ক্রয় সংক্রান্ত কিছু অনিয়মের বিষয়ে তদন্ত করবেন। এর আগে আমরা কিন্তু দেখেছিলাম যে 2015 সালেও কিন্তু এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপরে এক তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট দিয়েছিল এবং তখনও কিন্তু আসলে এই জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি বেরিয়ে এসেছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে তখন তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলেন। এবং এর প্রেক্ষিতে আপনি জানেন রাজ্য যে কিছুদিন আগে গুলশান ট্র্যাজেডি এবং এরপরে শোলাকিয়া হামলা এবং এই উভয় ক্ষেত্রেই কিন্তু আসলে একাধিক আসলে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রের সরাসরি সংশ্লিষ্টতার পাওয়ার পরেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকেও যেমনটি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া জানানো হচ্ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এরপরে আবারও নড়েচড়ে বসেছেন এবং তারা এরই প্রেক্ষিতে তারা এই তদন্ত কার্য করছে। এবং আমরা মঞ্জুরি কমিশনের যারা এসেছেন তাদের সাথে আসলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তারা আসলে আরও বেশি সময় নেবেন পুরো ডিটেলে তাদের তদন্ত করতে এবং তারা আগামী 15 দিনের মধ্যে একটি তদন্ত রিপোর্ট দিয়ে সেক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির ব্যাপারে তারা শিক্ষা মন্ত্রণালয়ে কিছু সুপারিশ করবেন। এছাড়া আজকে তদন্ত কমিটি যে রয়েছেন তারা চলে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে তার সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে। তো এই ছিল রাজু এখনকার মতো এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে সব শেষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেছেন। তাদের পরিদর্শনের ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন।
11তম আসেম সম্মেলনে যোগ দিতে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও বিভিন্ন বাহিনীর প্রধানরা। 15 জুলাই 53 দেশের জোট এশিয়া ইউরোপ মিটিং আসেম সম্মেলন হওয়ার কথা রয়েছে। 2 দিনের এই সফরে রাশিয়া, জাপান, ভারত, ইতালি সহ 9টি দেশের প্রতিনিধিদের সাথে সাইডলাইন বৈঠক করবেন তিনি। যোগ দেবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাপানের প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত বিশেষ বৈঠকেও। এছাড়া আসেম সম্মেলনে এশিয়া ও ইউরোপের উন্নয়ন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, অভিবাসন সংকট মোকাবেলা, কানেক্টিভিটি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনায় উঠে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। জঙ্গিবাদ মোকাবেলায় জামাতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি জাতির সাথে তামাশা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় চলতি অর্থবছরের জন্য $37 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন মন্ত্রী। যেই দলকে একটা মানবতা বিরোধী সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে, কালকে দেখলাম সেই দলের সাথেই বিএনপি ঐক্য করে তারা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে। একটা সন্ত্রাসী দলকে সাথে নিয়ে যারা জাতীয় ঐক্যের ডাক দেয়, মূলত তারা জাতির সাথে তামাশা করে। গতবার 33.5 বিলিয়ন করে এবার 34.24 বিলিয়ন হয়েছে। এইবার আমরা টার্গেট নির্ধারণ করলাম, যেটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা $37 বিলিয়ন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যারা বাধা তৈরি করছে তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দিরে উল্টো রথযাত্রা উৎসব আয়োজনে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে নষ্ট করতে চাচ্ছে তারা দেশপ্রেমিক নয়, বরং দেশের শত্রু। এই যে অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে যে সাম্প্রদায়িক হানাহানির সৃষ্টি যারা করে, তারা কোনো সময় দেশপ্রেমিক হতে পারে না, তারা কোনো সময় সমাজের মঙ্গল চায় না, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ নাই। 71 সালে যেমনিভাবে আমরা সবাই যুদ্ধ করেছিলাম একসাথে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে যুদ্ধ করেছিলাম জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজকে 2016 সালে আবার আমাদেরকে শপথ নিতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু নেই, তার সুযোগ কন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে একযোগে এই ধর্মান্ধদের বিরুদ্ধে, এই অমানবিক আচরণ যারা করে, এই পশু শক্তির বিরুদ্ধে আমাদেরকে একসাথে আজকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে এদেরকে পরাস্ত করতে হবে। রাজধানীর মহাখালীর দক্ষিণ ঝিলপাড়ে নিখোঁজের প্রায় 19 ঘণ্টা পর 6 বছরের শিশু সানজিদার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শিশুটি যেখান থেকে পড়েছে তার থেকে প্রায় 300 গজ দূরে থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝিলের পাশের দেয়াল তুলে দেওয়ার দাবি স্থানীয়দের। মায়ের কোলে শিশু সন্তান ফিরল 19 ঘণ্টা পর, তবে জীবিত নয়, লাশ হয়ে। দীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি ঘটেছে ঠিকই, তবে এমন পরিণতির মিলছে না কোনো সান্ত্বনা। মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে নিহত 6 বছরের শিশু সানজিদার পরিবার। তারপরে মনে হচ্ছে কত কিছু না পাই, যে আমরা তো মনে হচ্ছে লাশটা পাবোই না। ছোট বোনটা যাওয়ার পর আর কিছু ভালো লাগতেছে, মনটা ভাঙে গেছিলাম। পানিতে পড়ার সাথে সাথে জানতে পারছি, জানি না আমি মেডিকেল থেকে দৌড়ে আইছি, আয়া দিয়ে আমার ছেলেও ডুবাইতেছে, আরো 2-4 জনের খুঁজতেছে, পায় না। সকাল 7:45টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় অভিযান। এর 2 ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করে সানজিদার মৃতদেহ। মহাখালীর দক্ষিণ ঝিলপাড়ের শেষ মাথায় আবর্জনার নিচে ডুবুরি হুমায়ুন নিহত শিশুটিকে খুঁজে পায়। ময়লা আবর্জনার মধ্যে স্তূপে, একেবারে উপরেও না মাটিতেও না, মধ্যম অবস্থায় একটু বাসা হয়েছে, সেখানে আমি লাশটা পেলাম। যেখানে ঠিক বাচ্চাটা পড়ে গেছে সেখান থেকে আমরা এটা শুরু করেছি। ভাসমান ময়লাগুলো যেখানে জমাট বাঁধছে, ঠিক তারই 50 হাত ভিতরে আমরা তাকে পেয়েছি। ইতিপূর্বে এই খালে একাধিক শিশু পড়ে গেলেও প্রথমবার মৃত্যুর ঘটনা ঘটায় শঙ্কিত এলাকাবাসী। খালের দুপাশে প্রাচীর নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের।
আমরা কতক্ষণ বাচ্চা করে পাড়া দাঁড়াম, আমরা বাচ্চারা রাস্তার ভিতরে একটু আইবে খেলতে, এই যে এই দুর্ঘটনাটা ঘটে সবার মার খালি, এই যে বাচ্চাটা গেছে আমাকে অনেক কষ্ট হয়েছে। এখানে একটা হয়তো দেওয়াল তুলে দোক, নাহলে একটা স্ল্যাব দেওয়া দোক, তাহলে সুন্দর হবে বাচ্চাদের জন্য। সানজিদা নিখোঁজ হওয়ার পর গতকাল প্রথম দফায় বিকেলে শুরু হওয়া উদ্ধার অভিযান রাত 1টায় শেষ হয়। সকালে ঝিলের প্রায় 300 ফুট দৈর্ঘ্যের চারপাশ খুঁজে উদ্ধার অভিযানে সফলতা পায় ফায়ার সার্ভিস। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিটারবিহীন সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল সহ ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে সকালে বিআরটি এর চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সড়কগুলোতে শৃঙ্খলা নেই বলে দুর্ঘটনাও বাড়ছে। আমাদের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে রাস্তায় এবং পরিবহনে, শুধু রাস্তায় নয়, সড়ক এবং পরিবহন এই দুই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং এই অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে এই চ্যালেঞ্জ অতিক্রমের জন্য আমরা ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছি। দুপুরের সময় আরো থাকছে। জঙ্গি হামলার ঘটনা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না, মন্তব্য কর্মসংস্থান মন্ত্রীর। গত 1 বছরে বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে 7.25 লাখ শ্রমিকের। অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত থেরেসা মে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ব্রেক্সিট ইস্যু সহ বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে মনে করছেন ব্রিটেনের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনরা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্ট। 59 বছর বয়সী থেরেসা মে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ পেয়ে বুধবার বাকিংহাম প্যালেসে যান। দায়িত্ব পাওয়ার পর 10 নং ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বলেন, মুষ্টিমেয় মানুষের নয়, পুরো ব্রিটেনবাসীর প্রধানমন্ত্রী হতে চান তিনি। তবে ক্ষমতা গ্রহণের পরেই বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছেন কট্টর অভিবাসন বিরোধী থেরেসা মে। তবে এর মধ্যে ব্রেক্সিট ইস্যুটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার জন্য। ইউরোপের সাথে কি সম্পর্ক হবে, কিভাবে ব্রেক্সিট হয়ে ব্রিটেন তার স্বার্থ রক্ষা করে ইউরোপের সাথে থাকবে, এটা বিগেস্ট চ্যালেঞ্জ। ইকোনমিক চ্যালেঞ্জ, বর্ডার কন্ট্রোল, ইমিগ্রেশন চ্যালেঞ্জ, টেরোরিজমের চ্যালেঞ্জ, এইগুলা কিভাবে হবে, ফ্রি মুভমেন্ট কিভাবে হবে। জার্মানি চাচ্ছে যে ফ্রি মুভমেন্ট না হলে নো ফ্রি ট্রেড, ব্রিটেন বলতেছে না, ব্রেক্সিটের ইমিগ্রেশনটা ছিল নো ফ্রি মুভমেন্ট, সো ফ্রি মুভমেন্ট দেবে না। সো এটা নিয়ে বিগেস্ট চ্যালেঞ্জ তার সামনে আছে। তবে আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসব চ্যালেঞ্জ সহজে তিনি মোকাবেলা করতে পারবেন বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি গাড়ি ইন্ডাস্ট্রি সহ বাংলাদেশি কমিউনিটির প্রধান সমস্যাগুলো সম্পর্কে থেরেসা মে অবগত আছেন এবং এগুলো নিয়ে তার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা করছেন তারা। আমাদের কমিউনিটির যে সমস্যাগুলো রয়েছে এগুলো উনি অবগত আছেন এবং এই সমস্যাগুলো উনি দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি মনে করি উনার লিডারশিপ আমরা কমিউনিটি বেনিফিট হব। আমাদের মানুষ, যে বাংলাদেশি মানুষ যারা বিশেষভাবে রেস্টুরেন্টের সাথে জড়িত, এই সমস্যাটা কিন্তু এটা কঠিন সমস্যা। এই জটিলতা থেকে যেন আমরা এই কমিউনিটিকে উদ্ধার করতে পারি। নতুন এই প্রধানমন্ত্রীর কাছে ব্রিটেনবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব নিকেশের উপর নির্ভর করছে আগামী দিনে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ভবিষ্যৎ। নাটকীয়ভাবে বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন থেরেসা মে। ব্রিটেনের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণভোটকে কেন্দ্র করে তৈরি হওয়া দলীয় বিভক্তি, অর্থনৈতিক সংকট, অভিবাসন নিয়ন্ত্রণ সহ ইউরোপের সাথে ব্রিটেনের সম্পর্ক পুনর্নির্ধারণের কাজটি তাকেই করতে হবে। যতটা সহজে তিনি প্রধানমন্ত্রী হলেন, দেশ পরিচালনা তার জন্য ঠিক ততটাই কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মানবতা বিরোধী অপরাধ মামলায় যশোর কেশবপুরের জাতীয় পার্টির সাবেক এমপি সাখাওয়াত হোসেন সহ 8 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায় যে কোনো দিন দেয়া হতে পারে। দুপুরে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই 8 জনের বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতন সহ মানবতা বিরোধী 5টি অভিযোগ রয়েছে। এই 5 অভিযোগে গত বছরের 23 ডিসেম্বর এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই 9 আসামির মধ্যে 3 জন আটক এবং বাকি 6 জন পলাতক। এদিকে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নেই উল্লেখ করে ন্যায় বিচার পাবেন বলে আশা করেছেন আসামি পক্ষের আইনজীবী। অন্যদিকে অভিযোগ প্রমাণ হয়েছে দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাখাওয়াত হোসেনকে রাজনৈতিক
ভাবে ঘায়েল করার জন্য প্রসিকিউশন 5টি অভিযোগ এনেছে। প্রসিকিউশন তাদের মামলাকে সন্দেহাতীতভাবে, প্রমাণ তো দূরের কথা, বরং তাদের সাক্ষীর মাধ্যমে এবং ডকুমেন্টের মাধ্যমে তাদের কেসকে সন্দেহ পর্যবেসিত করেছে। সাখাওয়াত হোসেন সহ অন্যান্য তার সঙ্গীয় আসামিদের বিরুদ্ধে আটক, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, সকল সন্দেহ 5টি অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে সক্ষম হয়েছে। সেই কারণে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা প্রত্যাশা করি। কক্সবাজারের টেকনাফে ডাকাতদের 2 গ্রুপের গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেকনাফের 14 নম্বর ব্রিজের পাশের পাহাড়ি এলাকায় ডাকাত সর্দার আব্দুল হাকিম ও নুরুল হাকিমের লোকজনের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় সেখান থেকে একটি বন্দুক, একটি এলজি ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এদিকে অন্যান্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষু উপেন দিতার উপর হামলার ঘটনায় অভিযুক্ত মং আইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বান্দরবানের লামা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মং আইন পালিয়ে গিয়ে লামার রূপসী পাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল সকালে কক্সবাজার শহরের উমাতারাং ক্যাং এর বৌদ্ধ ভিক্ষু উপেন দিতাকে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করেন মং আইন। মানবদেহের জন্য ক্ষতিকর বাতাসে ভাসমান কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে রাজশাহী নগরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর উপাত্তের ভিত্তিতে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। তবে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র বলছেন, এই অর্জন ধরে রাখতে যে পরিমাণ অর্থের বরাদ্দ প্রয়োজন তা মিলছে না। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আম ও রেশমের নগরী হিসেবে পরিচিত রাজশাহী এবার নির্মল বায়ুর দিক থেকে সারা বিশ্বের শহরগুলোর মধ্যে সবার উপরে ঠাঁই করে নিয়েছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুর উপাত্তের ভিত্তিতে ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের যে 10টি শহরে গত 2 বছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা কমেছে, এর মধ্যে রাজশাহীতে এই হার সবচেয়ে বেশি। 2014 সালে এখানে 2.5 মাইক্রোমিটার আকারের প্রতি ঘনমিটার বাতাসে ধূলিকণা ছিল 70 মাইক্রোগ্রাম। 2016 সালে এটি নেমে এসেছে মাত্র 37 মাইক্রোগ্রামে। পরিবেশবিদরা বলছেন, আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন, পতিত জায়গায় বনায়ন সহ বেশ কিছু কার্যকর পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে। এতে গর্বিত নগরবাসী। ইটভাটার চিমনিগুলোর হাইট বাড়ানো হয়েছে, ক্লিনেজের টেকনোলজিটা চেঞ্জ করা হয়েছে। ইন্ডাস্ট্রি যেগুলোতে ডাস্ট কালেক্টর ছিল না, সেগুলোতে ডাস্ট কালেক্টর স্থাপন করা হয়েছে। তাছাড়া রাস্তার পাশে প্রচুর গাছ লাগানো হয়েছে এবং আশেপাশে প্রতি জায়গাতে প্রচুর বনায়ন করা হয়েছে। দূষণমুক্ত নগরী হিসাবে আমাদের রাজশাহী মহানগর গোটা পৃথিবীর মধ্যে প্রথম হয়েছে। এই জন্য আমি রাজশাহীর মানুষ হিসাবে খুবই গর্বিত। সেদিন একজন আসছিল, গল্প করছে যে রাজশাহীতে বায়ু দূষণের মানে দূষণমুক্ত, সেজন্য বলছে রাজশাহীতে আমরা বাস করবো এসে। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর মতে, রাত্রিকালীন বর্জ্য অপসারণ ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ নানা উদ্যোগ নেয় এ সাফল্য এসেছে। পদ্মা নদী ঘেরে ওয়াকওয়ে তৈরি করা, কয়েকটি জায়গায় বিনোদনী স্পট তৈরি করা এবং রাত্রিবেলাতে সমস্ত ঝাঁটা এবং বর্জ্য কালেকশনটা হয়ে থাকে, যার কারণে বায়ু দূষণটা কমে আসছে। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পেলে আগামীতে এই অর্জন ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করেন দায়িত্বপ্রাপ্ত মেয়র। প্রচুর অর্থের দরকার, আমাদের অর্থ নাই, অতএব এখন আর কোনো পরিকল্পনা করছি না। চিন্তা করছি এই অর্জনটা কিভাবে ধরে রাখবো। ধরে রাখাটাই মুশকিল। যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ পাই আমাদের চাহিদা অনুযায়ী, তাহলে অবশ্যই আমরা এর মাত্রাটা আরো সহনীয় পর্যায়ে করে নিয়ে আসবো। পরিবেশ বান্ধব নগরী গড়তে 2011 সাল থেকে জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন করে আসছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ প্রকল্পের আওতায় 10 কিলোমিটার সড়ক দ্বীপ ছেয়ে দেওয়া হয়েছে নানা প্রজাতির সবুজ গাছগাছালিতে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ক্যারিবিয়ান ক্রিকেট লিগ সিপিএল এ নিজেদের 5ম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের জামাইকা তালাওয়ার্স। আগামীকাল কিংস্টনে সকাল 7টায় শুরু হবে দুদলের ম্যাচটি। এর আগে প্রথমবারে দেখায় গায়ানার কাছে 7 উইকেটে বড় ব্যবধানে হেরেছিল জামাইকা। তাই দ্বিতীয়বারের সাক্ষাতে প্রতিশোধ নিতে মুখিয়ে আছে সাকিবের দল। এ পর্যন্ত আসরের 4টি ম্যাচে 2টিতে জয় পেয়ে 5 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে নেমে গেছে অধিনায়ক গেইলের দল। তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে এই ম্যাচে জিততে চায় জামাইকা।
আসলে ব্যাটিংয়ে 27 আর বল হাতে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবের শিকার 2 উইকেট। শুক্রবার জুমার দিনে সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে বয়ান করতে দেশের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান। গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় যারাই হামলা করুক, এর পেছনে কারা জড়িত তা সঠিকভাবে তদন্ত করে তাদের বিচার করার দাবি জানান বক্তারা। তারা বলেন, ইসলামে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। ইসলাম মানবতা, নির্যাতিতদের প্রতিবাদের ভাষা এবং শান্তির হাতিয়ার বলে উল্লেখ করেন দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নিজামী। আবেগ উচ্ছ্বাস পরিহার করে আদর্শ বুদ্ধিবৃত্তিক করা কৌশল অবলম্বন করার মাধ্যমে দুর্জয় বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। কোনো বাধা, কোনো প্রতিবন্ধক দেখে ভীত হওয়া যাবে না। জনমনে জাতীয় ঐক্যের নেশা এমনভাবে জাগিয়ে তুলতে হবে যাতে সন্ত্রাসীদের সকল চক্রান্ত, সকল বাধা বিঘ্ন ব্যর্থ করে দিয়ে জনতার কাফেলা পৌঁছে যেতে পারে মঞ্জিল মকসিদে। আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় অটল থাকতে দেশবাসীকে জানাই উদাত্ত আহ্বান। যারা স্বাধীনতা চায়নি এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই গুলশানের রেস্তোরাঁ ও শোলাকিয়ায় জঙ্গি হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু পরিষদের নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। জঙ্গিদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক। দেশের সব শ্রেণীর মানুষ একসঙ্গে কাজ করলে জঙ্গিবাদ দূর করা সম্ভব বলেও মনে করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডাক্তার এস এ মালেক। গণমাধ্যম জনগণের মাধ্যম, সেই গণমাধ্যম দেশে জনসচেতনতা সৃষ্টি করে এই গণপ্রতিরোধের দিকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করবে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এই ব্যাপারে সকল শ্রেণীর পেশার মুক্তমানা মানুষ, বুদ্ধিজীবী সকলকে এগিয়ে আসতে হবে। দুপুরের সময় আরো থাকছে। আজ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। দু দলের লড়াই ছাপিয়ে আলোচনায় স্পট ফিক্সিং এর নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আমির। বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছে বাংলাদেশের শ্রমিকরা। এমন মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সাম্প্রতিক জঙ্গি হামলা জনশক্তি রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। সকালে দায়িত্ব গ্রহণের 1 বছর উপলক্ষে অর্জন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য অনেক আগ্রহী। বিদেশি নারী শ্রমিকদের নির্যাতিত হবার সব ঘটনা সঠিক নয় বলেও দাবি করেন মন্ত্রী। তিনি আরো বলেন, গত 1 বছরে দেশ থেকে প্রায় 6,89,000 কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। এ সময় চলতি বছরে প্রায় 7.5 লাখ কর্মী পাঠানোর কর্মপরিকল্পনার কথাও জানান মন্ত্রী। 2015 থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশে মোট 6,88,954 জন কর্মী বিদেশি কর্মসংস্থান হয়েছে। আশা করছি এবছর আমরা 7 লাখ কর্মী প্রেরণে সক্ষম হব। এই জনশক্তি রপ্তানিতে আমাদের এই জঙ্গি হামলার জন্য কোনো রকমের প্রভাব ফেলবে না। কারণ হলো, আমাদের দেশের কর্মীরা বিদেশে এত নাম করেছে, বিদেশিরা বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য একদম পাগল হয়ে যায়। কোস্টাল শিপিং চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি নৌপথে পণ্য পরিবহন শুরু হলেও চুক্তি অনুযায়ী 40% ট্যারিফ ছাড় পাচ্ছেন না জাহাজ মালিকরা। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোস্টাল ট্যারিফ নামে আলাদা কোনো ট্যারিফ না থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। এছাড়া দুদেশের অর্থ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতার কারণে চুক্তি অনুযায়ী সুবিধা মিলছে না। এই অবস্থায় খুব শিগগির এসব সমস্যার সমাধান না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে এই রুটে জাহাজ চালানো যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত হাজিরা শিল্পীর রিপোর্টে। দুদেশের মধ্যে নৌবাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় কোস্টাল শিপিং চুক্তি স্বাক্ষর করে দুদেশ। গত
23 মার্চ এই চুক্তির আওতায় প্রথম চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে একটি জাহাজ 176 টিউএস খালি কন্টেনার নিয়ে ভারতের কৃষ্ণপত্তম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া বাংলাদেশের পৃথক কোস্টাল ট্যারিফ না থাকায় চুক্তি অনুসারে ট্যারিফ ছাড় না মেলায় খরচ বেশি পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। এটা পোর্টে কিন্তু অনেকগুলো অথরিটি কনসার্ন থাকে। আমরা যেটা দেখতে পেলাম যে ইমিগ্রেশন অথরিটি থেকে বলা হলো যে যেহেতু আমরা হোম মিনিস্ট্রির আন্ডারে আমাদের কাছে এই ধরনের কোনো সার্কুলার আসেনি যে কোস্টাল শিপিং এর আন্ডারে আমাদের কি ফ্যাসিলিটিস দিব। কাস্টমস থেকে এনবিআর বা ফিনান্স মিনিস্ট্রি থেকে যে কোনো সার্কুলার দেওয়া হয়নি। চিটাগং পোর্টে আমাদের ইন্টারন্যাশনাল ট্যারিফ দিতে হয়েছে, আমাদের দেশে কোস্টাল ট্যারিফ বা ডোমেস্টিক ট্যারিফ বলে কিছু নাই। আপাতত যে ভর্তুকি চালাচ্ছে সেটা বেশি দিন আমরা চলতে পারবো না। জাহাজ মালিকরা জানান ট্যারিফ ছাড় ও ট্যাক্স ফ্রি জ্বালানি তেল নেওয়ার সুবিধা না পেলে কোস্টাল শিপিং চুক্তির কোনো সুফল আসবে না। একটা বড় জাহাজ $200 তাদের 1 টন জ্বালানি সংগ্রহ করতে পারছে, সেখানে আমাদেরকে প্রায় $872 আমাদেরকে খরচ করতে হচ্ছে। বাইরের যে বড় জাহাজ তাদের সাথে কম্পিট করে আমাদের কখনোই পারা সম্ভব না। নৌ পরিবহন মন্ত্রী জানান বিদ্যমান সমস্যা সমাধানে দুই দেশের একটি যৌথ কমিটি করা হয়েছে, তবে ট্যারিফ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি। এগুলোকে ফাইন্ড আউট করার জন্য আমরা অলরেডি একটা কমিটি করে দিয়েছি দুই দেশের। তারা সেটা করলে পরে আমরা এই যে সমস্যাগুলো আছে এগুলোকে আমরা সমাধান করতে পারবো। সেই ক্ষেত্রে ট্যারিফের বিষয়টা অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আমরা আশা করছি অর্থ মন্ত্রণালয় ব্যাপারটাকে তাদের আমলে নিয়ে তারা এটা একটা আমাদেরকে সহযোগিতা করবে। সংশ্লিষ্টদের মতে কোস্টাল শিপিং চুক্তি পুরোপুরি কার্যকর হলে চট্টগ্রাম বন্দরের পরিবর্তে পানগা থেকে ভারতের বিভিন্ন বন্দরে সরাসরি পণ্য পরিবহন বেশি লাভজনক হবে। এজন্য পানগা আইসিটির ট্যারিফ কমানোর দাবি ব্যবসায়ীদের। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। ইরাকে মার্কিন বিমান হামলায় আইএসের শীর্ষস্থানীয় নেতা আবু বকর আল শিশানি নিহত হয়েছে বলে জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে আইএস নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আমাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরাকের দক্ষিণ মসুলের শিরখাত শহরে এক যুদ্ধে শিশানির মৃত্যু হয় বলে আমাক তার বিবৃতিতে জানায়। এই খবর প্রকাশ হওয়ার পর পেন্টাগনের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে এ মাসের শুরুতেই নিহত হয়েছে শিশানি। শিশানিকে ধরিয়ে দেওয়ার জন্য গেল মার্চে সিরিয়ায় $50 লাখ মার্কিন পুরস্কার ঘোষণা করা হয়। পেন্টাগনের ভাষ্যমতে আইএসের যুদ্ধমন্ত্রী এই শিশানি আবু বকর আল বাগদাদির খুবই ঘনিষ্ঠ। সিএনএন বলছে 3 বছর আগে শিশানি জর্জিয়ার সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্বার্থে ব্রিটিশদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন থেরেসা মে। গতকাল বিকেলে রানীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর মধ্যে তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। ব্রেক্সিটের পক্ষে প্রচারণা চালানো লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডকে করেছেন অর্থমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক জ্বালানি মন্ত্রী এম্বার রাজ, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মাইকেল ফ্যালন, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী হিসেবে লিয়াম ফক্স ও ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী হিসেবে ডেভিড দাভিসকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হবে বলে আভাস দিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম। নতুন সরকার সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মে। ইংল্যান্ড ও পাকিস্তানের টেস্ট সিরিজ প্রসঙ্গ। লর্ডসে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও সফররত পাকিস্তান। দুই প্রতিপক্ষের থেকেও আলোচনায় মোহাম্মদ আমির, কারণ 6 বছর আগে লর্ডসে স্পট ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে সেই লর্ডসেই সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন আমির। এ নিয়ে তাই ম্যাচের আগে ছড়াচ্ছে দারুণ উত্তাপ। আজ বাংলাদেশ সময় বিকেল 4টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। মাত্র 14 নম্বর টেস্টে এসেই উইকেটের 50, সেই সাথে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার 84 রানে 6 উইকেট। এক কথায় স্বপ্ন জয় যে কোনো বোলারের, কারণ এই অর্জনটা যে ছিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। কিন্তু 2010 সালে কিশোর বয়সে মোহাম্মদ আমির লর্ডসের সেই অর্জনগুলোর মূল্য দেননি, জড়িয়ে পড়েছিলেন স্পট ফিক্সিং কলঙ্কে, যে কারণে জেল খাটতে হয়েছে এই পাকিস্তানিকে। লর্ডসের অনার বোর্ড থেকে নামও মুছে ফেলা হয়েছে আমিরের। কারাভোগ ও নিষেধাজ্ঞার পর রঙিন পোশাকের ক্রিকেটে অনেক আগে ফিরলেও 6 বছর পর ফিরছেন টেস্ট ক্রিকেটে, তাও আবার সেই লর্ডসে। তাই লর্ডস টেস্টে পাকিস্তান ইংল্যান্ডের ক্রিকেটীয় লড়াইয়ের আগে মাঠের বাইরে আলোচনার তুঙ্গে আছেন মোহাম্মদ আমির। এই যেমন পিটারসন, গ্র্যাম সোয়ানরা আমিরের ফেরার বিপক্ষে কঠোর মন্তব্য করেছেন।
এমন সমালোচনায় যাতে ভেঙে না পড়েন 24 বছর বয়সী আমির, তাই পাকিস্তান ক্রিকেট দলের সাথে কিংবদন্তি ওয়াসিম আকরামও তার পাশে থাকার কথা জানিয়েছেন। শুভকামনায় আকরাম জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দল ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ 20 বছর টেস্ট সিরিজ জিততে পারেনি। সেই আক্ষেপটা আমির হয়তো তার দুর্ধর্ষ বোলিং দিয়ে মেটাবে এবার। তবে গেল 6 টেস্টে ইংলিশদের বিপক্ষে অপরাজিত পাকিস্তান, কিন্তু লর্ডসের সুইমিং উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা স্টুয়ার্ট ব্রড ফিনদের বোলিং চ্যালেঞ্জটা ঠিকভাবে নিতে পারলে ভিন্ন গল্প রচনা করা সম্ভব বলে বিশ্বাস অধিনায়ক মিসবার। কারণ ওহাব রিয়াজ, আমির ও সোহেলদের নিয়ে তাদের পেস অ্যাটাকটাও দাপটে। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। ৭৭ বারের সাক্ষাতে পাকিস্তানের 18 জয়ের বিপরীতে ইংলিশদের জয় 21টি টেস্টে। তার উপর আবার ঘরের মাঠ হওয়ায় ফেভারিট ইংলিশরাই। তবে অধিনায়ক কুকের আক্ষেপ, পেস আক্রমণে তাদের প্রধান অস্ত্র অ্যান্ডারসনের ইনজুরি। তাই স্টুয়ার্ট ব্রড, স্ট্রোক ফিনদের সাথে চতুর্থ সিমার হিসেবে অভিষেক হওয়ার দারুণ সম্ভাবনা আছে জ্যাক বল কিংবা রোল্যান্ডের। যেমন পেস অ্যাটাক, ঠিক তেমনি এলিস্টার কুক, জো রুট, গ্যারি ব্যালেন্স ও মঈন আলীদের নিয়ে দারুণ পোক্ত ব্যাটিং লাইন আপ থ্রি লায়ন্সদের। তাই লর্ডস টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। রিও অলিম্পিক্স 2016 এর জন্য 13টি পোস্টারের অনুমোদন দিয়েছে দেশটির অলিম্পিক্স কর্তৃপক্ষ। প্রতিটি পোস্টারে ভিন্ন ভিন্ন ভাবে নাম রাখা হয়েছে। মুভিমেন্টো কম্পোসিয়াও ডিরে নাডা, পিপাস সন্তোস, স্তাদিও পেত্রো বার্নসো, অ্যাকুয়াপ্লে, বিভার্সো অলিম্পিকা, টুডোলাইস মেউপাইস, অলিম্পিক গাইড নামের পোস্টারগুলো এবারের অলিম্পিক্স আসরের বিভিন্ন দিক নির্দেশ করেছে। সমগ্র ব্রাজিল থেকে একটি প্রতিযোগিতার মাধ্যমে 13 জন ডিজাইনারের তৈরি এসব পোস্টার বেছে নেওয়া হয়েছে। সব পোস্টারেই অলিম্পিক্সের ইতিহাস ঐতিহ্যের সাথে ব্রাজিলের সংস্কৃতির সংমিশ্রণ ঘটানো হয়েছে। মূলত অলিম্পিক্সের এবারের আসরের প্রচারকে সারা বিশ্বব্যাপী আরো গ্রহণযোগ্য করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 5 আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসছে এবারের অলিম্পিক্সের আসর। অলিম্পিক্সের এবারের আসরে 28টি ইভেন্টে 306টি স্বর্ণপদকের জন্য বিশ্বের 207টি দেশের 10,293 জন অ্যাথলিটের অংশ নেওয়ার কথা রয়েছে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গ্রেপ্তারের পরও জামিনে পার পেয়ে যাচ্ছে অধিকাংশ জঙ্গি। আইনজীবীরা মামলার দুর্বলতাকে দুষলেও পুলিশ বলছে সংশোধন করতে হবে আইন। জুমার বয়ানে অনেক মসজিদে উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ আলেম ওলামাদের। খতিব ও ইমামদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার তাগিদ। শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনৈতিক চর্চার অভাবেই বিপথে যাচ্ছে তরুণরা, অভিমত সাবেক ছাত্রনেতাদের। বাজারমুখী শিক্ষা থেকে বেরিয়ে আসার তাগিদ শিক্ষাবিদদের। জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ, টেকসই উন্নয়ন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। তথ্যমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। এবং রাজধানীর মহাখালীর তালতলায় ঝিলে পড়ে নিখোঁজ 6 বছর বয়সী শিশুর মৃতদেহ 19 ঘণ্টা পর উদ্ধার, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।